রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে মাটির নিচে থেকে বেরিয়ে আসে রহস্যময় খুলি আর কয়েকটি হাড়ের টুকরো। বহু বছর ধরে চাপা পড়ে থাকা এই অবশিষ্টাংশগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা দুর্ঘটনা নাকি গোপন কোনো হত্যাকাণ্ড? একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর যার স্বপ্ন ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করার, কিন্তু হঠাৎই সে জড়িয়ে পড়ে এক অদ্ভুত কেসে। কয়েক দশকের পুরনো একটা রহস্য, হারিয়ে যাওয়া কিছু মানুষ আর একটা অন্ধকার অতীত, সবকিছুই যেন একই সুতোয় গাঁথা। এই রহস্যের শেষ কোথায়? এটি এমন এক মুভি যা তোমার ব্রেইনের সঙ্গে লুকোচুরি খেলবে। প্রতিটি ক্লু তোমাকে হতবাক করবে, আর প্রতিটি সত্য উন্মোচনের পর তুমি ভাববে এরপর কি হবে। তাহলে আর দেরি কেন? চলো ঢুকে পড়ি কাভালুদারি এর রহস্যের দরজায়। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, বেঙ্গালুরু। গভীর রাতে অফিসের মধ্যে একটা মৃতদেহ পড়ে রয়েছে, যার পাশে রক্তমাখা একটি ছুরি। অফিস রুমের লকারটিও খোলা। বলে রাখি, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সাধারণত প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক জিনিসপত্র নিয়ে গবেষণা করে থাকে। অফিসের মধ্যে অনেক সময় দামি দামি ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষণ করা হয়ে থাকে। ঠিক তখনই তাড়াহুড়ো করে একজন অফিসার রক্তমাখা শার্ট পরে বাড়ির দিকে রওনা হয়। কিছুক্ষণ পরেই বাড়িতে পৌঁছালে তাড়াহুড়োয় তার কোটের পকেট থেকে একটি কাগজ নিচে পড়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই একটি বড় গাছের নিচে সেই অফিসারের গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে অফিসার কিংবা তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন কে এই মৃত ব্যক্তি, আর অফিসারের পরিবারের সাথেই বা কী হয়েছে, যেটা আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। এই ঘটনার কয়েক বছর পর আমরা শ্যাম নামের একজন ট্রাফিক পুলিশ অফিসারকে দেখতে পাই, যার জন্য তার বাবা মা কিছুদিন থেকেই মেয়ে দেখছে। কিন্তু একের পর এক মেয়েরা শ্যামকে রিজেক্ট করে দিচ্ছে। মেয়েগুলোকে শ্যামের ভালো লাগলেও মেয়েগুলো কোনোভাবেই শ্যামকে পছন্দ করছে না, যার পেছনে একটা অদ্ভুত কারণও রয়েছে। মেয়েগুলো শ্যামকে দেখে পছন্দ করে ঠিকই, কিন্তু যখনই শুনতে পায় শ্যাম একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর, তখনই মেয়েগুলো তাকে রিজেক্ট করে দেয়। এভাবেই একের পর এক রিজেকশনের পর স্যাম কিছুটা ডিপ্রেশনে চলে এসেছে। তার এখন ক্রাইম ডিপার্টমেন্টে থাকার কথা ছিল, কিন্তু সে ভাগ্যগুণে আজ ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করছে। কারণ যেদিন তার রিটেন এক্সাম হয়েছিল, সেদিন টাইফয়েড জ্বরের কারণে সে ঠিকমতো এক্সাম দিতে পারেনি। তাই মার্ক কম আসায় আজ সে ট্রাফিক সাব ইন্সপেক্টরের ডিউটি করছে। যদিও ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সে ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করবে আর বড় বড় মার্ডার মিস্ট্রি সলভ করবে। এজন্যই সে তার সিনিয়রের কাছে মাঝে মধ্যেই ব্যর্থ রিকোয়েস্ট করে তাকে ক্রাইম ডিপার্টমেন্টে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তার স্বপ্ন পূরণ না হলেও সবসময় সে ভাবতো কিভাবে সে ক্রাইম ডিপার্টমেন্টে জয়েন করতে পারবে। আর এতগুলো দিন পর এবার বুঝি তার ভাগ্য একটা সুযোগ দিয়েই দিল। বেঙ্গালুরুর একটা হাইওয়েতে মেরামতের কাজ চলছে। সেখানে একটি বাচ্চা খেলতে খেলতে তার বলটি একটি গর্তের মধ্যে ফেলে দেয়। তার মা সেটা দেখে বাচ্চাটির পেছন পেছন সেই গর্তের সামনে এগিয়ে আসতেই সেখানকার দৃশ্য দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। বাচ্চাটির মা দেখে বাচ্চাটি একটি কঙ্কালের মাথা নিয়ে খেলছে। এই খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ, ফরেনসিক্স টিম, মিডিয়া এবং পাবলিকের ভিড় জমে যায়। এখানে মোট 3টি কঙ্কাল পাওয়া যায়, আর সেই পাবলিকের ভিড় সামাল দেওয়ার জন্যই শ্যামকে এখানে ডিউটিতে দেওয়া হয়। শ্যাম এখানে পাবলিক সামলানোর ডিউটি করতে থাকলেও কৌতূহলবশত ফরেনসিক টিমের সাথে সেই কেসটি সম্পর্কে জানতে থাকে। জীবনে প্রথম সে কোনো একটা ক্রাইম কেসের ইনভেস্টিগেশন নিজের চোখে দেখছে। এই কেসে তার এত বেশি আগ্রহ দেখে ইনভেস্টিগেশন অফিসার তাকে ডেকে অপমানও করে। কিন্তু শ্যাম কোনোভাবেই এই কেসটি মিস করবে না, কারণ এমন সুযোগ হয়তো জীবনে আর কখনোই সে পাবে না। যাই হোক, শ্যাম এই 3টি কঙ্কাল নিয়েই সবসময় ভাবতে থাকে। দিনের বেলা তাকে ক্রাইম স্পটে আসতে দেওয়া হয়নি, তাই সে রাতের গভীরে চলে আসে ক্রাইম স্পটে নিজের মতো করে একটু ইনভেস্টিগেশন করার জন্য। কিন্তু দেখতে পাই তার আগেই সেখানে কেউ একজন এসে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। শ্যাম তখন লোকটার পরিচয় জিজ্ঞেস করলে লোকটা জানায় তার নাম কুমার। সে এখানকার একটা লোকাল নিউজ পেপারের রিপোর্টার, কিন্তু বিনা অনুমতিতে ক্রাইম স্পটে ঢোকা আইনত অপরাধ। তাই শ্যাম কুমারের আইডি নিয়ে চলে যায় আর তাকে বলে পরের দিন পুলিশ স্টেশন থেকে সেটা নিয়ে যেতে। কুমার অনেক রিকোয়েস্ট করলেও শ্যাম আইডিটা তাকে ফেরত দেয় না। তাই পরের দিন কুমার নিজের আইডি নিতে পুলিশ স্টেশনে আসে, আর তখনই জানতে পারে শ্যাম আসলে একজন ট্রাফিক পুলিশ। তাই সে শ্যামকে খোঁচা দিয়ে বলে, আজকাল ট্রাফিক পুলিশও ক্রাইম ইনভেস্টিগেশন করছে নাকি? এতে শ্যাম অনেক বেশি রেগে যায়। কুমার শুধু তাকে অপমানই করেনি, বরং তার ইমোশনে আঘাত করেছে। তাই শ্যাম কুমারের আইডি ফেরত দেয় না। এতে কুমারও অনেকটা রেগে যায়। তাই শ্যামকে নিজের ক্ষমতা দেখানোর জন্য এই ঘটনাটি তার নিউজ পেপারে চেপে দেয়। পরের দিন শ্যামের সিনিয়র তাকে ডেকে পেপারটি দেখায় আর ধমক দিয়ে বলে, এটা যদি কোনো বড় নিউজ পেপার হতো তাহলে তোমার চাকরিটা নিয়েই টানাটানি বেঁধে যেত। আজই তুমি নিজে হাতে কুমারের আইডি ফেরত দিয়ে আসবে। আর হ্যাঁ,
এই কেসটি বন্ধ হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। রাতে শ্যাম কুমারের আইডি ফেরত দিতে কুমারের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পাই কুমারকে কিছু লোক মেরে আঙ্গুল ভেঙে দিয়েছে। তাই শ্যাম কুমারকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করায়। এবার কুমার জানায় সে কিছু লোকের থেকে টাকা ধার নিয়েছিল, আর সেটা ফেরত দিতে না পারায় তারা তাকে মেরেছে। এরপর শ্যাম কুমারকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এরই মধ্যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তাই কথায় কথায় কুমার জানায় এই কেসে সে শ্যামকে সাহায্য করবে। পরদিন শ্যাম ফরেনসিক ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারে খুব সম্ভবত এই 3টি কঙ্কাল একই ফ্যামিলির, যেখানে স্বামী স্ত্রী ও তাদের বাচ্চা ছিল। তাদের হয়তো খুন করা হয়েছে, আর তাদের সাথে একটি বাচ্চাদের খেলনাও পাওয়া গিয়েছে। একদিন শ্যাম ডিউটি করতে করতে এই কেসটি নিয়েই ভাবছিল, আর তাকে অন্যমনস্ক দেখে তার কনস্টেবল তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি এখনও ওই কেসটি নিয়েই ভাবছেন? 1975 থেকে 80-তে এমন অনেক লোক নিখোঁজ হয়েছিল, হয়তো তাদের মধ্যেই কেউ হবে। এটা নিয়ে এতটা ভাববেন না স্যার। এটা শুনে স্যামের মাথায় একটা ক্লু আসে। সে তার এক বন্ধুর সহায়তায় 1975 থেকে 80 এর মধ্যে সব মিসিং কেসগুলোর ফাইল নিয়ে আসে, যেখানে এমনই একটা পরিবারের মিসিং কেস দেখতে পায় সে। কেসটি ছিল 1977-এ বেঙ্গালুরুর আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কর্মী সুরেশের মার্ডার কেস, যেটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম। 1977-এ বিজয়নগর এম্পায়ারের কিছু ধন সম্পদ খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা মহামূল্যবান প্রত্নতত্ত্ব ছিল। সেটি পরের দিন হায়দ্রাবাদ পাঠানোর কথা থাকলেও অফিসার নাইডু জানায় শহরের রাজনৈতিক অশান্তি চলছে, তাই সেটা 2 দিন পর পাঠাতে হবে। কিন্তু সেই রাতেই সুরেশকে খুন করে কেউ বা কারা সেই মহামূল্যবান ঐতিহাসিক সম্পদ চুরি করে নেয়, আর তার সহকর্মী নাইডু সহ পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়, যাকে আমরা মুভির শুরুতে রক্তমাখা অবস্থাতে দেখেছিলাম। নাইডুর পুড়ে যাওয়া গাড়ি থেকে একটি চাকুও পাওয়া গিয়েছিল। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ছুরি দিয়েই সুরেশকে খুন করা হয়েছিল। তাহলে কি খুনটা নাইডুই করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাসপেন্সে ভরপুর থ্রিলার মুভির এক্সপ্লেনেশন শুধুমাত্র আমার এই চ্যানেলটিতেই পেয়ে যাবে। যাই হোক, পুলিশ ইনভেস্টিগেশনের সময় নাইডুর বাড়ির কাজের লোকের থেকে জানতে পারে ঘটনার পরের দিন সকালে নাইডু পরিবারের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, এমনকি দরজাটাও বন্ধ ছিল। তাই সে বাড়ির আরেকজন কাজের ছেলে বাবলুকে নিয়ে নাইডুর ঘরে ঢোকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো পুরো ঘর খালি ছিল, ঘরে কোনো জিনিসপত্রও ছিল না। বাবলু জানায় আগের দিন নাইডুর স্ত্রী বাবলুকে একটি সুটকেস এনে দিতে বলেছিল, সে নাকি তার বাবার বাড়িতে যাবে। ওয়াচম্যান জানায় নাইডু সে রাতে রক্তমাখা কাপড়ে বাড়িতে ফিরেছিল, তারপর তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। রাতে লোডশেডিং হলে সে নাইডুর দরজা ধাক্কা দেয়, আর তখনই কেউ একজন তার পেছন থেকে মেরে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। ড্রাইভার ফার্নান্ডেজ জানায় নাইডু তাকে বলেছিল বাড়িতে চলে যেতে, তাই সে নিজের বাড়িতে চলে গিয়েছিল। এসব বয়ান শুনে পুলিশ মনে করে নাইডু সুরেশকে খুন করে তার পুরো ফ্যামিলি নিয়ে পালিয়ে গিয়েছে, তাই তারা কেসটি বন্ধ করে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো সেই কেসের ইনভেস্টিগেশন অফিসার মুতান্না 8 বছর পর আবার এই কেসটি রিওপেন করে, কারণ সে এই কেসে আরও কোনো সূত্র খুঁজে পেয়েছিল যেটা পুরো কেসটাকেই পাল্টে দিত। কিন্তু তারপর কি হয়েছিল, আর সেই এভিডেন্সটাই বা কী ছিল, সেটা আমরা আরও সামনে গিয়ে জানতে পারবো। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। এবার শ্যাম মুতান্নাকে খুঁজে বের করে আর এক রাতে তার বাড়িতে যায়। বাড়িতে কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, এমনকি গেটেও তালা ঝুলছিল। তাই আর কোনো উপায় না পেয়ে শ্যাম দেওয়াল টপকে ভেতরে ঢোকে, আর সাথে সাথেই শ্যামের উপরে গুলি চলতে থাকে। আসলে মুতান্না খুবই ডেয়ারিং একজন অফিসার ছিল। সে রিটায়ারমেন্টে এসেছে ঠিকই, কিন্তু আজও সে আগের মতোই আছে। এক পর্যায়ে শ্যাম অজ্ঞান হয়ে যায়, তাই মুতান্না শ্যামকে নিজের ঘরে নিয়ে যায়। এবার জ্ঞান ফিরতেই শ্যাম মুতান্নাকে কেসের ব্যাপারে বলে, আর এই কেসে শ্যামকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু মুতান্না কিছুতেই কিছু শুনতে রাজি হচ্ছিল না, কারণ তার চাকরি জীবনে এটাই একমাত্র কেস যেটা সে সমাধান করতে পারেনি। এক কথায় একমাত্র ব্যর্থতা, যেটা সে আর মনে করতে চায় না। শ্যাম মুতান্নাকে কনভিন্স করতে না পেরে কেসের ফাইলটি সেখানেই রেখে চলে আসে। পরের দিন মুতান্না শ্যামের বাড়িতে যায় শ্যামের সাথে দেখা করতে, আর সে জানায় তার ডিসিশন সে চেঞ্জ করেছে। সে এই কেসে শ্যামকে সাহায্য করবে আর নিজের ব্যর্থতাকে হার মানাবে। এবার শ্যাম তাকে জিজ্ঞেস করে 8 বছর পর আপনি এই কেসটি আবার রিওপেন কেন করেছিলেন? এটা তো পরিষ্কার যে নাইডু সুরেশকে খুন করে পালিয়ে গিয়েছে। মুতান্না জানায় সব পুলিশের জীবনেই কিছু কিছু কেস থাকে যেটাকে সে কিছুতেই ভুলতে পারে না। এই কেসটা আমার জন্য এমনই। 1977-এ ইনভেস্টিগেশন শুরু করার পর আমি নাইডুর ঘরে একটি প্রেসক্রিপশন পাই,
যেটার কোনো ডাক্তারের নাম লেখা ছিল না। তাই সেটা নিয়ে সেই সময় আমি বেশি দূর এগোতে পারিনি। কেসটি বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই কেসটি আমার মাথায় সবসময় ঘুরপাক খেত। আর ঠিক ৮ বছর পর এসে আমি নাইডুর বাড়ি থেকে পাওয়া সেই একই রকমের হাতের লেখা একটি প্রেসক্রিপশন দেখতে পাই। এরপর সেই ডাক্তারের কাছে জানতে পারি সে রাতে নাইডু একজন আহত লোককে রাস্তা থেকে তুলে নিয়ে এসে প্রাণে বাঁচিয়েছিল। এজন্যই নাইডুর কাপড়ে রক্ত লেগেছিল। মুতান্না আরও বলে, যে মানুষকে বাঁচায় সে কখনো মানুষকে খুন করতে পারে না। এখানে কিলার অবশ্যই অন্য কেউ ছিল। আর রাস্তায় পাওয়া ৩টি কঙ্কাল নাইডুর পরিবারেরই। এবার শ্যাম মুতান্নাকে জিজ্ঞাসা করে, এই কেসের কোনো ফাইল আছে আপনার কাছে? মুতান্না বলে হ্যাঁ। আর সে শ্যামকে তার ইনভেস্টিগেশন ফাইল দিয়ে দেয়। এরপর সকালে কুমার শ্যামকে ফোন করে বলে সে নাকি এই কেসের একটি ক্লু পেয়েছে। তাই শ্যাম যাতে কুমারের সাথে দেখা করে। শ্যাম রাতে কুমারের অফিসে যায়, কিন্তু সেখানে সে ছিল না। সে তার বাড়িতেও যায়, কিন্তু সেখানেও কুমার ছিল না। কুমারের মেয়ে প্রিয়া বলে গতকাল রাতে তার বাবা জানিয়েছিল এই কেসের জন্য অ্যাক্ট্রেস মাধুরীর ইন্টারভিউ নিতে যাবে সে। এটা শুনে শ্যাম অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, এত পুরনো কেসের সাথে মাধুরীর কি কানেকশন থাকতে পারে। তাই সে মাধুরীর ব্যাপারে মুতান্নাকেও জানায়। মুতান্না নিজেও বুঝতে পারছিল না এত পুরনো কেসে মাধুরীর নাম কেন আসবে। এরপর শ্যাম মাধুরীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। শ্যামকে দেখে মাধুরী অদ্ভুত আচরণ করতে থাকে। তার নাকি শ্যামকে ভালো লেগেছে। এবার শ্যাম মাধুরীর আচরণ দেখে সেখান থেকে উঠে চলে আসে। পরের দিন শ্যাম টিভিতে দেখতে পারে গতকাল রাতেই নাকি মাধুরীর মৃত্যু হয়ে গিয়েছে। তবে তাকে কেউ খুন করেছে নাকি অ্যাক্সিডেন্ট এটা এখনও পরিষ্কার না। এখন শ্যাম যেহেতু গত রাতে মাধুরীর বাড়িতে গিয়েছিল, তাই সে এই কেসটিতে ফেঁসে যাওয়ার ভয়ে নিজের সেই ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করা বন্ধুকে এই বিষয়গুলো জানিয়ে দেয়। এরপর শ্যামের কাছে প্রিয়ার ফোন আসে। গতকাল রাতে কুমারকে নাকি কিছু লোক প্রচুর পরিমাণে মারধর করেছে। এরপর শ্যাম বাড়িতে গিয়ে মুতান্নার দেওয়া ফাইলে বিজয়নগর এম্পায়ার থেকে চুরি হওয়া কিছু গয়নার ছবি দেখছিল। তখনই একটি নেকলেস দেখে তার সন্দেহ হয় এটা সে কোথাও যেন দেখেছে। এবার তার মনে পড়ে যায় সে এই নেকলেসটি মাধুরীর ঘরে দেখেছিল, যেখানে একটি ফটোতে মাধুরী এটি পড়ে রয়েছে। এরপর শ্যাম মুতান্নাকে নিয়ে মাধুরীর বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে কেউ একজন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তারা দুজন সেই ব্যক্তির পিছু নেয়। এদিকে ক্রাইম স্পটে যেহেতু পুলিশ পাহারা দিচ্ছিল, তাই সন্দেহজনক মনে করে পুলিশ শ্যাম আর মুতান্নাকেও ফলো করতে থাকে। তারা দুজন কোনোভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেই ব্যক্তির পেছন পেছন একটি গ্যারেজের সামনে এসে পৌঁছায়। শ্যাম তাকে ধরতেই যাবে, তখনই মুতান্না বাধা দিয়ে বলে আমাদের একে দরকার নেই, একে যে কন্ট্রোল করছে আমাদের তাকে দরকার। এরপর তারা সারা রাত সেখানেই অপেক্ষা করে। সকালবেলা গ্যারেজ থেকে সেই ব্যক্তি বের হয়ে একটি রিসোর্টে যায়, যেখানে সিএম ক্যান্ডিডেট শ্রীনিবাস রাও একটি প্রেস কনফারেন্স করছিল। শ্যাম আর মুতান্নাও সেই রিসোর্টে পৌঁছে যায়। অনেক লোকের ভিড়ে তারা আলাদা আলাদা হয়ে খুঁজছিল। মুতান্না খুঁজতে খুঁজতে একটি গাছের নিচে এসে দাঁড়ায়। শ্যাম তখন তার সামনে আসলে মুতান্না বলে এটা সেই জায়গা যেখানে নাইডুর গাড়িটি জ্বালানো হয়েছিল। মুতান্না বলে এবার আমাদের জানতে হবে এই জায়গাটির মালিককে। শ্যাম তখনই কুমারের সাথে দেখা করার জন্য হাসপাতালে যায়। কুমার শ্যামকে বলে সে মাধুরীর গলায় একটি নেকলেস দেখেছে, যেটি অনেক বছরের পুরনো প্রত্নতত্ত্ব নিদর্শন। এখন মাধুরীকে এটা কে দিয়েছে জানতে পারলে তারা খুনি পর্যন্ত পৌঁছে যাবে। এদিকে মুতান্না একজন ওয়েটারকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করে তোমার মালিককে, এখানে ডেকে আনো তাকে। এবার চমকপ্রদ একটি তথ্য তাদের সামনে আসে। আসলে মাধুরীকে যে নেকলেসটি দিয়েছিল আর ওই রিসর্টের মালিক একই ব্যক্তি, আর সে হলো কর্নেটের হবু সিএম শ্রীনিবাস রাও। এবার শ্রীনিবাস রাও সম্পর্কে জানতে শ্যাম তার গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে শ্রীনিবাসের ঘরে খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কিত কিছু জিনিস খুঁজে পায়। মুতান্না এটা শুনে অবাক হয়ে যায় যে শ্রীনিবাস রাও তো হিন্দু, তাহলে তার ঘরে খ্রিস্টানদের ধর্মীয় জিনিসপত্র কিভাবে আসবে। এবার মুতান্নার মাথায় একটা বুদ্ধি আসে। মুতান্না নাইডুর কেসের সাথে মিলিয়ে দেখে ওখানে খ্রিস্টান ধর্ম শুধুমাত্র দুইজনের ছিল, ড্রাইভার ফার্নান্ডেজ আর ক্লার্ক সেবেস্তিয়ান। এরপর সে চালাকি করে রিসোর্টের ভেতরে গিয়ে শ্রীনিবাস রাওকে ফার্নান্ডেজ বলে ডাক দেয়। এতে শ্রীনিবাস রাও তার দিকে ঘুরে তাকায়, আর তার মুখের এক্সপ্রেশন দেখে মুতান্না বুঝে যায় শ্রীনিবাস রাওই আসলে ফার্নান্ডেজ। এখন এত বড় একটা রাজ মুতান্না জেনে গিয়েছে, তাহলে কি শ্রীনিবাস তাকে বাঁচতে দেবে? তাই সাথে সাথেই মুতান্না শ্যামকে ফোন করে এটা জানিয়ে দেয় আর বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমার রিপোর্টার বন্ধুর জান বাঁচাও। এরপর 3টি গুন্ডা মুতান্নার উপরে আক্রমণ করে।
এদিকে মুতান্নার গায়ের জোর কমেছে ঠিকই, কিন্তু তার টার্গেট এখনও আগের মতোই আছে। মুতান্না তাদের মধ্যে একজনকে মেরে দেয়, কিন্তু বাকি দুজন মুতান্নাকে আটকে দেয়। এরপর সেখানে ফার্নান্ডেজও আসে আর তার কাহিনী মুতান্নাকে বলতে শুরু করে। ফার্নান্ডেজ জানায় সে খুবই গরিব ছিল, অনেক খাটনি করার পরে তার সংসার কোনো মতে চলতো। একদিন সে গাড়িতে নাইডু ও সুরেশকে সেই গুপ্তধন সম্পর্কে বলতে শোনে, যার দাম ছিল তখনকার দিনে ৮০ লক্ষ টাকা। তাই সে সুরেশকে চাকু দিয়ে খুন করে আর এরপর নাইডুর পরিবারকে মেরে পুঁতে ফেলে আর তার গাড়ি একটি বড় গাছের নিচে নিয়ে জ্বালিয়ে দেয়। নাইডুর পরিবারকে মারতে সাহায্য করেছিল বাবলু। বাবলুকে সে টাকার লোভ দেখায়। নাইডুর পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে তারা গয়না নিয়ে এখান থেকে কেটে পড়বে। সে বাবলুকে যে ওষুধটি দিয়েছিল, বাবলু সেটা তাদের খাবারের সাথে মিশিয়ে দিয়েছিল, কিন্তু আসলে ওটা ঘুমের ওষুধ ছিল না, বরং ওটা ছিল বিষ। নাইডুর বাচ্চাটি মারা যাওয়ার সাথে সাথে বাবলু কাঁদতে শুরু করে। সে বলতে থাকে, আমি এটা কি করলাম? ফার্নান্ডেজ তখন বাবলুকে ভয় দেখায় যে তুই এই বাচ্চাটিকে মেরেছিস। যেহেতু বাবলু ছোট ছিল তাই সে ভয়ে চুপ হয়ে যায়। ফার্নান্ডেজ বলে সে বাবলুকেও মেরে ফেলতো, কিন্তু সে ভেবেছিল বাবলুকে দিয়ে আরও কিছু কাজ করাবে। সে বলে বাবলুর অবস্থা এখন খুবই খারাপ আর সে একজন গরিব রিপোর্টার, সে আর কেউ নয় বরং কুমার। এদিকে শ্যাম কুমারকে বাঁচাবার জন্য তাকে একটি অরফানেজে রাখে। ফার্নান্ডেজ চলে যাওয়ার পর আরেকটা গুন্ডা মুতান্নার কাছে এসে তাকে গুলি করে। তখনই সেখানে শ্যাম চলে আসে আর সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। শ্যাম মুতান্নাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় মুতান্না মারা যায়। এরপর সে কুমারের অফিসে যায়, যেখানে সে একটা ঘড়ি খুঁজে পায় যেটা নাইডু বাবলুকে গিফট করেছিল। এবার শ্যামও বুঝে যায় কুমারই আসলে বাবলু আর নাইডুর ফ্যামিলির মৃত্যুতে কুমারেরও হাত রয়েছে। এরপর শ্যাম শ্রীনিবাসের কাছে গিয়ে একটি ডিল করে, সে কুমারকে মারবে আর তার বদলে তাকে ক্রিমিনাল ডিপার্টমেন্টে ঢুকিয়ে দিতে হবে। শ্রীনিবাসও এতে রাজি হয়ে যায়। শ্যাম কুমারকে শ্রীনিবাসের কাছে নিয়ে আসলে সুযোগ বুঝে কুমার শ্রীনিবাসের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে, যেটা আসলে শ্যাম আর কুমারের প্ল্যান ছিল। যাওয়ার সময় রাস্তায় শ্যাম কুমারের দিকে বন্দুক তাক করে বলে, নিজের অপরাধ স্বীকার করে নাও। আর এখানেই আমরা জানতে পারি অ্যাক্ট্রেস মাধুরীর মৃত্যুর পেছনে কুমারই দায়ী ছিল। কুমার মাধুরীর ইন্টারভিউ নিতে গিয়েছিল, কিন্তু মাধুরী কোনোভাবেই ইন্টারভিউ দিতে রাজি হচ্ছিল না, তাই ধাক্কাধাক্কিতে সে অ্যাক্সিডেন্টালি মারা যায়। এরপর কুমার শ্যামকে জানায় সেই বাবলু, আর আমরা দেখি এবার কুমারও মারা যায়। আসলে সে আগে থেকেই বিষ খেয়ে নিয়েছিল, কারণ এসব কিছু জানাজানি হলে সে তার মেয়েকে মুখ দেখাতে পারবে না। এবার এসব কথা শ্যাম প্রিয়াকে জানালে প্রিয়া শ্যামকে বিয়ে করতে রাজি হয়। এরপর আমরা আরও একটি সত্য জানতে পারি। আমরা বুঝতে পারি শ্যাম কেন নাইডুর কেসে এত বেশি আগ্রহী ছিল। আসলে সেই রাতে নাইডু যে লোকটিকে বাঁচিয়েছিল সে শ্যামের বাবা ছিল। এই ছিল কাভালুদারি মুভির গল্প। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।